আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আয়কর নির্দেশিকা 2025-26 এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন। আমরা আয়কর নির্দেশিকা এটা অনেক বড়, অনেক নীতিগুলো অনেক বেশি। এখানে প্রায় 141 পেজের একটা নির্দেশিকা আছে। আমরা এই 141 পেজকে আমরা যদি অ্যাটলিস্ট আমরা এটাকে 20 ক্লাসে ভাগ করতে চাই। 141কে আমরা 20 ক্লাসে ভাগ করে আমরা ছোট ছোট করে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ফুল জার্নিটা আমার সাথে থাকেন, আশা করছি অনেক বেশি কাজে লাগবে। তাহলে আমরা আর দেরি না করে ক্লাস শুরু করি ইনশাল্লাহ। আমরা প্রত্যেক দিন আমাদের মাথায় থাকবে অন্তত 7 পেজ করে আমরা পড়া। তাহলে ইনশাল্লাহ আমাদের 20 ক্লাসে শেষ হবে। আমরা চেষ্টা করব আরো আগে 15 ক্লাসে শেষ করার জন্য। যদি আমরা 15 ক্লাসে শেষ করি তাহলে আমাদের প্রতিদিন পড়তে হবে অ্যাটলিস্ট 10 পেজ করে। যদি আমরা পড়ি তাহলে আমাদের 15 ক্লাসে আমরা আয়করের যে নির্দেশিকা আছে সেই বিষয়গুলো আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ। আমার এই জার্নিতে আপনারা সাথে থাকুন। আশা করছি অনেক বেশি কাজে লাগবে। যারা আয়কর আইনজীবী হতে চান এনাদের জন্য আপনার অনেক বেশি কাজে লাগবে। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। স্বাভাবিক ব্যক্তি করদাতার রিটার্ন পূরণ কর ও পরিপালন নির্দেশিকা। তাহলে আমরা যদি দেখি, মোহাম্মদ আব্দুর রহমান খান, এফসিএম, সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, উনি চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডের। ওনার কিছু কথাবার্তা আমরা একটু দেখি উনি কি বলতে চায়। প্রত্যক্ষ কর একটি দেশের নাগরিকদের আয় বৈষম্য কমানো, অভ্যন্তরীণ রাজস্ব আহরণে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে ঐতিহাসিক ভাবে বাংলাদেশের প্রগতিশীল আয়কর ব্যবস্থা বিদ্যমান আছে, যা অর্থনৈতিক ন্যায্যতা প্রতিষ্ঠা ও সামাজিক বৈষম্য নিরসনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চারে 2024-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে দায়িত্ব গ্রহণকারী অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত উদ্যোগে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগ অন্যতম কারিগরি হিসাবে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। তাহলে বৈদেশিক ঋণের উপর নির্ভরশীলতা কমিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণের অধিক সক্ষমতা অর্জন ও কর জিডিপি অনুপাত বৃদ্ধি, একটি প্রযুক্তি নির্ভর সেবাধর্মী কর ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ইতিমধ্যে দেশের রাজস্ব ব্যবস্থাপনা সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করেছে, যার সুফল দেশবাসী পেতে শুরু করেছে। তাহলে প্রত্যক্ষ কর ব্যবস্থাকে যুগোপযোগী, আধুনিক এবং করদাতা ও ব্যবসায়ীদের জন্য সহজ ও ন্যায্য করার উদ্দেশ্যে প্রতি বছরে অর্থ আইনের মাধ্যমে কর পরিকল্পনা সংক্রান্ত বিধিবিধানে কিছু সংশোধন আনা হয়। এরই ধারাবাহিকতায় অর্থ অধ্যাদেশ 2025 এর মাধ্যমে আয়কর আইন 2023-এর বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সম্মানিত করদাতাগণের বোধগম্যতার জন্য আনীত পরিবর্তন সমূহ সহজ ভাষায় উদাহরণ সহ জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রণীত আয়কর নির্দেশিকাটিতে বর্ণনা করা হয়েছে। আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনের লক্ষ্যে যথাযথভাবে আয়কর আইন পরিপালন পূর্বক সততার সাথে আয়কর রিটার্ন দাখিল করে প্রত্যেক দেশপ্রেমী নাগরিকের একান্ত কর্তব্য। তাহলে ইতিমধ্যে করদাতাদের সুবিধার্থে অনলাইন 2025-26 কর বছরের আয়কর রিটার্ন জমা নেওয়া শুরু হয়েছে। তাহলে আমরা দেখি পূর্ণ সততার সাথে আয়কর রিটার্ন দাখিল করা প্রত্যেক দেশপ্রেমী নাগরিকের একান্ত কর্তব্য। ইতিমধ্যে করদাতাদের
সুবিধার্থে অনলাইনে 25-26 কর বছরের রিটার্ন জমা নেওয়া শুরু হয়েছে। অনলাইনে রিটার্ন জমা দেওয়া ক্রমশ বেশ জনপ্রিয় হয়ে ওঠায় এবছর সরকার সারা দেশে সকল ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাই যে আয়কর রিটার্ন পূরণের নিয়মাবলী, করযোগ্য আয় পরিগণনা, কর দায়, কর রেয়াত ও সারচার্জ নির্ধারণের পদ্ধতি ও নির্দেশিকায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এছাড়া করদাতার সুবিধার্থে আয়কর রিটার্নের নমুনা ফর্ম এবং জমাদানের প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক কোড নির্দেশিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। করদাতাগণ যাতে নিজের রিটার্ন নিজে তৈরি করতে পারেন এই উদ্দেশ্য নিয়ে নির্দেশিকায় সংক্রান্ত বেশ কিছু বাস্তব উদাহরণ উপস্থাপন করা হয়েছে। আমি আশা করছি নির্দেশিকাটি করদাতাদের রিটার্ন সংক্রান্ত বিধিবিধান সহজভাবে বুঝতে সাহায্য করবে। এর ফলে করদাতাগণ স্বেচ্ছা পরিপালনে আগ্রহী হবেন এবং সঠিক কর প্রদানে রাষ্ট্রকে স্বনির্ভরশীল করার প্রতিষ্ঠার সামিল হবেন। একটি বৈষম্যমুক্ত, সমতা ভিত্তিক ও উন্নত রাষ্ট্র বিনির্মাণে দেশের অর্থনৈতিক অবকাঠামোকে দৃঢ় ও শক্তিশালী করতে প্রত্যক্ষ করের ভূমিকা অনস্বীকার্য। তাহলে কর বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি সম্মানিত করদাতাগণকে এগিয়ে আসতে হবে। তবেই একটা ন্যায় ভিত্তিক প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। তাহলে আমরা ইতিমধ্যে বুঝে গেছি আমরা কর কেন দেওয়া হবে, ইতিমধ্যে আমরা বিষয়টা বুঝে গেছি। তাহলে আমরা এই জায়গায় আমরা কি শিখব? আমরা শিখব, প্রথম ভাগে আমরা শিখার চেষ্টা করব সাধারণ যে জ্ঞাতব্য বিষয়, এটা হলো রিটার্ন কি জিনিস সেটা আমরা দেখব। রিটার্ন কারা দাখিল করবেন সেটা আমরা দেখব। করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতেই হবে সেটা আমরা দেখার চেষ্টা করব। যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে সেটা আমরা দেখার চেষ্টা করব। ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, অনেক বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ। তো আমরা ভিতরে কি আছে এগুলো আমরা পরে দেখব। আমরা সরাসরি আমাদের পড়াশোনায় চলে যাই। আমরা অধ্যায় পরে পড়ব, আমরা আগে প্রাথমিকভাবে শুরু করি। আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম রিটার্ন, রিটার্নের বিষয়টা আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয়, ব্যয় এবং সম্পদের তথ্যাবলী নির্ধারিত ফর্মে উপস্থাপন করার মাধ্যমে হচ্ছে রিটার্ন। আয়কর আইন অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি করদাতার রিটার্ন সকল প্রকারের আয়ের বিবরণী, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে অবস্থিত সকল প্রকার পরিসম্পদ ও দায়ের বিবরণী ও ক্ষেত্রমত জীবনযাপন সংশ্লিষ্ট সকল প্রকার ব্যয়ের বিবরণী সংবলিত হবে। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে রিটার্ন দাখিল করতে হবে। তাহলে আমরা বুঝে গেলাম রিটার্ন কি জিনিস। আমরা এই বিষয়গুলো উপস্থাপন করে রিটার্নটা করব। ওকে, এখন আমরা চলে যাই রিটার্ন কারা দাখিল করবে সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি যে রিটার্ন কারা দাখিল করবেন। কারা রিটার্ন দাখিল করবেন তা দুভাগে চিহ্নিত করা যায়। এক নম্বরে হচ্ছে যাদের করযোগ্য আয় রয়েছে তারা রিটার্ন দাখিল করবে, যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতেই হবে তারা দাখিল করবে। এই যে দুই শ্রেণীর
এরা রিটার্ন দাখিল করবে। আশা করছি বুঝছেন। এরপরে করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা কি দেখব? আমরা দেখার চেষ্টা করি যে করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে সেটা কারা। কোন স্বাভাবিক ব্যক্তি, করদাতা, ইন্ডিভিজুয়াল আয় যদি দেখেন 3,50,000 টাকার বেশি হয়, কোন করদাতার, এটা মাথায় রাখতে হবে, কোন করদাতার স্বাভাবিক ইন্ডিভিজুয়াল আয় যদি বছরে 3,00,000 টাকা, 3,50,000 টাকার বেশি হয়, তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে। 1 নাম্বার কথাবার্তা। মহিলা এবং 65 বছর তার ঊর্ধ্ব বয়সের করদাতার আয় যদি, এখানে একটু বাড়ানো হয়েছে, 4,00,000 টাকার বেশি হয়, তাকে রিটার্ন দাখিল করতে হবে। তৃতীয় লিঙ্গের করদাতা এবং প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তির করদাতার আয় যদি 4,75,000 হয়, টাকার বেশি হয়, তাদেরকে রিটার্ন দাখিল করতেই হবে। এটা হলো 3 নাম্বার কথাবার্তা। 4 নাম্বারে বলতেছে গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার আয় যদি 5,00,000 টাকার বেশি হয়, তাইলে উনিও রিটার্ন দাখিল করতে হবে। কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা আইনানুগ অভিভাবকের প্রত্যক্ষ সন্তান বা তার পোষ্য জন্য করমুক্ত আয়ের সীমা 50,000 টাকার অধিক হইবে। এখানে কি 50,000 টাকার অধিক হবে? প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয়ের করদাতা হইলে যে কোনো একজনে এই সুবিধা ভোগ করবেন। আচ্ছা, তাহলে আমরা 5 নাম্বার পর্যন্ত দেখলাম। এখন আমরা দেখার চেষ্টা করি, 6 নাম্বারে দেখার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই আমার কথাগুলো শুনছেন, আশা করছি অনেক বেশি কাজে লাগবে। বাংলাদেশে অনিবাসী অনিবাসী বাংলাদেশি ব্যতীত এরূপ সকল করদাতার জন্য বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না। বাংলাদেশে অনিবাসী কি বাংলাদেশি ব্যতীত এরূপ সকল করদাতার জন্য এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না। যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে কারা? 1 নম্বরে করদাতার মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। 2 নম্বরে বলতেছে যে সংশ্লিষ্ট আয় বর্ষের পূর্ববর্তী 3 বছরের সংশ্লিষ্ট আয় বর্ষের পূর্ববর্তী আগের 3 বছরের যে কোনো বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে, তার আয় করযোগ্য হয়ে থাকে। যেমন কোম্পানি শেয়ার হোল্ডার, পরিচালক, শেয়ার হোল্ডার কর্মচারী হলে, ফার্ম বা ফার্মের অংশীদার বা কোনো ব্যক্তি সংঘ হলে, কোনো ব্যবসা নির্বাহী ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী হলে, তারপরে হলো গণকর্মচারী হলে। আমরা 6 পর্যন্ত দেখলাম। এখন আমরা দেখার চেষ্টা করি, 7 থেকে একটু দেখার চেষ্টা করি। দেখেন 7 নম্বরে কি বলতেছে, কোনো অনিবাসী যারা বাংলাদেশের স্থায়ী স্থাপনা আছে, অনিবাসী হলো কি বাইরের লোকজন, ওনারা যারা বাংলাদেশের স্থায়ী স্থাপনা আছে, কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য আয় থাকলে দ্বারা 261 অনুসারে আয়কর আইন 2023-এর ধারা 261 অনুসারে করদাতা হিসাবে নিবন্ধনযোগ্য কোনো ব্যক্তি এখন করারোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে 20 লক্ষাধিক টাকার ঋণ গ্রহণে, করারোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে 20 লক্ষাধিক টাকার ঋণ গ্রহণে আমদানি নিবন্ধন সনদ, রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তিতে ও নবায়ন করতে, সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকার ট্রেড লাইসেন্স নবায়নের জন্য, সাধারণ বীমার তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়ন করতে, সিটি কর্পোরেশন, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ, হস্তান্তর, বায়নানামা, আমুক্তারনামা নিবন্ধন করতে আপনার আয়কর রিটার্ন করতে হবে, অর্থাৎ আয়কর সার্টিফিকেট আপনার লাগবে। চিকিৎসক
দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, আইনজীবী, কর আইনজীবী, অ্যাকচুয়ারি, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার হিসাবে বা সমজাতীয় পেশাজীবী হিসাবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ নবায়ন করতে, এই পদগুলোর সদস্য পদগুলো নবায়ন করতে আপনার কি করতে হবে? আয়কর রিটার্ন লাগবে। তাহলে বুঝতেছেন তো বিষয়টা? এখন আর এখান থেকে রেহাই পাওয়ার সুযোগ নাই। 16 নম্বরে যদি আমরা দেখার চেষ্টা করি, মুসলিম ম্যারিজ এন্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974, এর অধীনে নিকাহ রেজিস্টার, হিন্দু বিবাহ আইন 2012, 40 নং আইন এর অধীন হিন্দু বিবাহ নিবন্ধক স্পেশাল ম্যারিজ অ্যাক্ট 1872 এর অধীন রেজিস্টার হিসেবে লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে, যারা এগুলো রেজিস্ট্রি করবে, লাইসেন্স পাবে, এদেরকেও কর দিতে হবে, অর্থাৎ এদের আয়কর রিটার্ন এর কাগজ লাগবে। ট্রেড বডি বা কোনো বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ প্রাপ্তি বা বহাল রাখতে আয়কর রিটার্ন লাগবে। স্টাম্প, কোর্ট ফি, কার্টিস পেপারের ভেন্ডর, দলিল লেখক হিসেবে লাইসেন্স নবায়নে, ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স, বন্ডেন, ওয়ার হাউস লাইসেন্স, কাস্টমস এজেন্টস লাইসেন্স, ফ্রাইট ফরওয়ার্ডিং লাইসেন্স, বাইং হাউস নিবন্ধন প্রাপ্তি নবায়নে আপনাকে আয়কর রিটার্ন লাগবে, আয়কর সার্টিফিকেট লাগবে। এখন 21 নম্বরে বলতেছে যে যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প প্রাপ্তি বহাল রাখতে সিটি কর্পোরেশনের এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তিতে আপনার আয়কর রিটার্ন লাগবে। 21 নম্বরে বলতেছে সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে লঞ্চ, স্টিমার, কৃষিধারার ট্রলার, কার্গো, কোস্টার, ডাম্প, বাদসহ যে কোনো প্রকার ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি ও বহাল রাখতে পরিবেশের অধিদপ্তর জেলা প্রশাসকের কার্যালয় হইতে ইট উৎপাদন অনুমতি প্রাপ্ত বা নবায়নে। 24 নম্বরে বলতেছে সিটি কর্পোরেশন জেলা সদরে পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্যবর্তীতে কোম্পানির এজেন্সি ডিস্ট্রিবিউশন প্রাপ্তি বহাল রাখতে লাগবে আয়কর রিটার্ন লাগবে। অগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি বহাল রাখতে আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায় 10 লক্ষ টাকার মেয়াদি আমানত খোলায় বহাল রাখতে 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয়ে পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে ব্যবস্থাপনা, প্রশাসনিক ও উৎপাদন কার্যক্রমে তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন ও ভাতাতি প্রাপ্তিতে। 32 নম্বরে বলতেছে সরি, স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, মোবাইল ব্যাংকিং, ইলেকট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে মোবাইল ফোনের হিসাব, রিচার্জের মাধ্যমে কমিশন, ফি, অন্য কোনো অর্থপ্রাপ্তির ক্ষেত্রে। 33 নম্বরে বলতেছে অ্যাডভাইজরি, কনসালটেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ, নিরাপত্তা সেবা সরবরাহ বাবদ নিবাসী কর্তৃক কোনো কোম্পানি হইতে কোনো অর্থপ্রাপ্তিতে, বীমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন ও নবায়নে, দ্বিচক্র ত্রিচক্র মোটরযান ব্যতীত অন্যান্য মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন, ফিটনেস নবায়নকালে। 36 নম্বর যদি দেখি এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত এনজিও, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হইতে লাইসেন্স প্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকূলে বিদেশি অনুদানে অর্থ ছাড় করতে
37 বলতেছে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহার করে ই কমার্স ব্যবসায়ের ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স নবায়নে কোম্পানি আইন 1994 এর 18 নং আইন এর অধীন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ লাভ বা নবায়নের ক্ষেত্রে 39 বলতেছে পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন, সেবা সরবরাহের উদ্দেশ্যে নিবাসী টেন্ডার ডকুমেন্টস দাখিলকালে। 40 নম্বর বলতেছে পণ্য আমদানি রপ্তানির উদ্দেশ্যে বিল অফ এন্ট্রি দাখিলকালে। 41 বলতেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ ক্যাডিএ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএ, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বা সময় সময় সরকার কর্তৃক অনুযোগ কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন, পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের নিমিত্ত ভবন নির্মাণের নকশা দাখিলকালে। কোন নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া লিজ গ্রহণকালে বাড়ির মালিকের কোন নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে সরবরাহকারী সেবা প্রদানকারী। তারপরে 44 বলতেছে হোটেল, রেস্টুরেন্ট, মোটেল, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার সমূহ লাইসেন্স প্রাপ্তি ও নবায়নকালে সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট প্রোগ্রাম, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ সহ সমজাতীয় অনুষ্ঠান আয়োজনের জন্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত কমিউনিটি সেন্টার, কনভেনশন হল ও সমজাতীয় প্রতিষ্ঠান হতে ভাড়া বা অন্য সেবা গ্রহণকালে সেবা গ্রহণকারী। আমরা দেখতেছি এই 45টা ব্যক্তি, এদের টিন সার্টিফিকেট লাগবে, মাইন্ড ইট। আশা করছি বিষয়গুলো বুঝতে পারতেছেন। ভিডিওটা আরেকবার শুনবেন, তাহলে পুরো বিষয়টা আপনাদের মাথায় আসবে। এবার দেখেন রিটার্ন ফর্ম কোথায় পাওয়া যায়। সকল আয়কর অফিসে রিটার্ন ফর্ম পাওয়া যায়। একজন করদাতা সারা বছর বিনামূল্যে আয়কর অফিস থেকে রিটার্ন ফর্ম সংগ্রহ করতে পারেন। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে থেকেও রিটার্ন ফর্ম ডাউনলোড করা যাবে। রিটার্ন ফর্ম ফটোকপিও গ্রহণযোগ্য। রিটার্ন দাখিলের সময় স্বাভাবিক ব্যক্তি করদাতাকে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ আয়কর বর্ষ সমাপ্তির অর্থাৎ পরবর্তী নভেম্বর মাসের 30তম দিন, নভেম্বর মাসের প্রতি বছর নভেম্বর মাসের 30তম দিন এর মধ্যে রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ এর মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে আয়কর আইনের ধারা 173 মোতাবেক কর পরিশোধ করতে হবে। তাহলে আয়কর আইন 2023-এর ধারা 173 মোতাবেক আপনাকে কর রিটার্ন দাখিল করতে হবে। আচ্ছা, তবে কোন স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পূর্বে দাখিলকৃত লিখিত আবেদনের ভিত্তিতে অনিবার্য কারণ বিবেচনায় কর কমিশনার কর্তৃক রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ হতে 90 দিন পর্যন্ত সময় বৃদ্ধি করতে পারেন। চাইলে 90 দিন পর্যন্ত সময় বৃদ্ধি করা যাইতে পারে। রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ পরবর্তীকালে রিটার্ন দাখিল। হ্যাঁ, রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ পরবর্তীকালে রিটার্ন দাখিল করা যাবে কি? হ্যাঁ যাবে, তবে এই ক্ষেত্রে আয়কর আইনের 174 ধারা মোতাবেক কর পরিশোধ করতে হবে। তখন আর 173 হবে না। যখন পরবর্তীতে রিটার্ন দাখিল করবে তখন 174 ধারা মোতাবেক তাকে কর পরিশোধ করতে হবে। আচ্ছা, রিটার্ন দাখিলের পদ্ধতিটা কি আমরা সেটা জানার চেষ্টা করি। স্বাভাবিক ব্যক্তি করদাতাগণ রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পর থেকে সংশ্লিষ্ট করবর্ষ 30শে জুন তারিখ পর্যন্ত যখনই রিটার্ন দাখিল করুক না কেন স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ পরবর্তীকালেও স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করা যাবে কি? হ্যাঁ, তবে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখটাকে 30শে জুন তারিখে অতিক্রান্ত হওয়ার পরে স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করা যাবে না। এই ক্ষেত্রে পরবর্তী অর্থ বছর 1 জুলাই হতে আরম্ভ হতে সাধারণ পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ কি এটা আমরা একটু জানার চেষ্টা করি। একটু আগে আমরা বলেছিলাম যে স্বাভাবিক ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, হিন্দু, অবিভক্ত পরিবার করদাতার ক্ষেত্রে আয় বর্ষ সমাপ্তির পরবর্তী নভেম্বর মাসের 30তম দিন
স্বাভাবিক ব্যক্তি হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে আয় বর্ষ সমাপ্তির পরবর্তী নবম মাসের 15তম দিন পূর্বে কখনো রিটার্ন দাখিল করেন নাই এরূপ স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে আয় বর্ষ শেষ হবার পরবর্তী 30শে জুন তারিখ বিদেশে অবস্থানরত কোন স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে, তবে বাংলাদেশের প্রত্যাবর্তনের দিন হতে 90তম দিন যদি তিনি উপযুক্ত ব্যক্তি হন, উচ্চশিক্ষার জন্য ছুটিতে অথবা চাকরির জন্য প্রেষণে লিওনে নিযুক্ত হয়ে বাংলাদেশের বাইরে অবস্থান করেন, অর্থ উপার্জনের উদ্দেশ্যে বৈধ ভিসা পারমিটধারী বাংলাদেশের বাইরে অবস্থান করেন, কোন স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখের পূর্বে দাখিলকৃত লিখিত আবেদনের ভিত্তিতে অনিবার্য কারণ বিবেচনায় কর কমিশনার কর্তৃক অনুমোদিত তারিখে রিটার্ন দাখিল করার নির্দিষ্ট তারিখের দিন হতে 90 দিনের বেশি হবে না। রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ যদি সরকারি ছুটির দিন হয় তাহলে উক্ত দিনের পরবর্তী কর্মদিবসে দেওয়া যাবে। রিটার্ন কোথায় দাখিল করতে হবে? টিআইএন সনদে উল্লেখিত অধিক্ষেত্র সার্কেল, এখানে একটা সার্কেল লেখা আছে টিনের মধ্যে, অনুযায়ী রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন দাখিলের সময় করদাতা বিদেশে অবস্থান করলে বিদেশে অবস্থানরত বাংলাদেশের দূতাবাসেও রিটার্ন দাখিল করা যায়। তাছাড়া ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে রিটার্ন দাখিল করার সুযোগ রয়েছে। রিটার্ন দাখিল না করলে কি হয় আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। এখন নির্দিষ্ট তারিখের মধ্যে রিটার্ন দাখিল না করলে নিম্ন বর্ণিত বিষয়াদি মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন ধারা 266 অনুসারে জরিমানা দিতে হবে, 174 ধারা অনুসারে কর অব্যাহতির ক্ষেত্রে সংকোচন হয়ে গেছে, মাসিক 2% হারে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে, ইউটিলিটি সার্ভিসের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে, বেতন ভাতাদি প্রাপ্তিতে জটিলতা ইত্যাদি আমরা এখন দেখব। পরবর্তী ভাগে দেখি আমরা স্বাভাবিক ব্যক্তি করদাতার রিটার্ন, কর নির্ধারণ পদ্ধতি, রিটার্নের প্রকারভেদ। স্বাভাবিক ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের জন্য দুটি পদ্ধতি প্রচলিত। একটা হলো সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি ও সাধারণ পদ্ধতি। স্বাভাবিক ব্যক্তি করদাতাগণ সংশ্লিষ্ট করবর্ষ 1 জুলাই হতে 30শে জুন পর্যন্ত, 1 জুলাই হতে 30শে জুন তারিখ পর্যন্ত যখনই রিটার্ন দাখিল করুক না কেন স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে হবে। তবে রিটার্ন দাখিলের সংশ্লিষ্ট করবর্ষ অতিক্রান্ত হওয়ার পরে 30শে জুন তারিখের পর পরবর্তী অর্থ বছরের 1 জুলাই তারিখ হতে রিটার্ন দাখিলের ক্ষেত্রে সাধারণ পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে হবে। এক্ষেত্রে স্বনির্ধারণের পদ্ধতি রিটার্ন দাখিল করার কোনো সুযোগ নেই। এই যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ব্যবহার করে যে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। করদাতা রিটার্ন দাখিলের জন্য দুটি রিটার্ন রয়েছে, যা আমরা দুটি দেখি হলো আইটি ঘ 2023, আইটি 11 ঘ 2023। এই দুটো পদ্ধতি আছে। তবে সকল শ্রেণীর করদাতার বিধিমালা 1984 এর অধীন প্রচলিত রিটার্নে প্রয়োজনীয় সংশোধনী আইনপূর্বক রিটার্ন দাখিল করতে পারবেন। যেমন ব্যক্তি করদাতার জন্য রিটার্ন আইটি 11 গ এবং আইটি 11 গ 2016, কোম্পানি এর জন্য রিটার্ন 11 ঘ আইটি 11 ঘ, এটা হলো কোম্পানি এর জন্য রিটার্ন। আর ব্যক্তির জন্য গটা, এই গটা হলো ব্যক্তির জন্য। রিটার্নের ঘ 2023 এটা কি বলতেছে? একটি এক পাতার রিটার্ন, এটি সবচেয়ে সহজ সংক্ষিপ্ত রিটার্ন। যদি কোনো করদাতা নিম্ন বর্ণিত সকল মানদণ্ড পূরণ করে তিনি এক পাতা আইটি ঘ 23 রিটার্নটি ব্যবহারযোগ্য হবেন। যেমন করযোগ্য আয়ের পরিমাণ কত? 5 লক্ষ টাকার অধিক নয়, মোট সম্পদের পরিমাণ 50 লক্ষ টাকা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 50 লক্ষ টাকার অধিক নয়, কোনো মোটরযানের মালিক নন, সিটি কর্পোরেশন এলাকায় কোনো গৃহ সম্পত্তি অ্যাপার্টমেন্টের মালিক নন, বাংলাদেশের বাইরে কোনো সম্পদের মালিক নন, কোনো কোম্পানির শেয়ার হোল্ডারের মালিক নন,
এই রিটার্নে কেবল নিম্নবর্ণিত তথ্য দিলেই রিটার্নটি সম্পূর্ণ হবে, যত আয়করের উৎস, মোট সম্পদ, মোট আয়, আরোপযোগ্য কর, কর রেয়াত, পদেয় কর, উৎসে পরিশোধিত কর, রিটার্নের সাথে পরিশোধিত কর, জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়। রিটার্ন আইটি আমরা 11 ঘ দেখতেছি। রিটার্নটি কেবলমাত্র স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে প্রযোজ্য। এই রিটার্ন দাখিল করা হলে করদাতার কর নির্ধারণে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে। এই রিটার্নের মাধ্যমে একজন করদাতা নিম্নোক্ত বিষয়টি উপস্থাপন করবেন, যেমন সকল প্রকার আয়ের খাত বিশিষ্ট বিবরণী, মোট আয় নির্ধারণ, আয়কর ও প্রত্যর্পণ নির্ধারণ, জীবনযাপন সম্পর্কিত সকল প্রকার ব্যয় বিবরণ এবং বাংলাদেশের বাইরে অবস্থিত সকল প্রকার বিস্তারিত বিবরণ। এখন আমরা জানবো তাহলে এই জিনিসগুলো যদি আমরা দিই 1 2 3 4 5, সকল প্রকার আয় ও খাত বিবরণী, মোট আয় নির্ধারণ, আয় ও প্রত্যর্পণ নির্ধারণ, জীবনযাপন সম্পর্কিত সকল প্রকার ব্যয়ের বিবরণ, বাংলাদেশের বাইরে অবস্থিত সকল পরিসম্পদের বিবরণ, এগুলো দিতে হবে। আয় কি? আয় অর্থ যেটি হলো যে কোনো উৎস হতে আয়, প্রাপ্তি, মুনাফা, অর্জন, উত্তরোপ আয়, মুনাফা বা অর্জন সংশ্লিষ্ট কোনো ক্ষতি। আয় হিসেবে গণ্য বিবেচিত যে কোনো অর্থ, বাংলাদেশ হতে উদ্ভূত সৃষ্ট প্রাপ্ত যে কোনো আয়, উপচিত উদ্ধত সৃষ্ট প্রাপ্ত হিসাবে বিবেচিত যে কোনো অর্থ, কর আরোপ করা হয় এরূপ যে কোনো পরিমাণ অর্থ, পরিশোধ, লেনদেন, কোনো পরিসম্পদের অর্জন যা প্রাকৃতিক নয়, কোনো ব্যক্তির সৃষ্ট নয়, দায় বা বন্ধকের বিপরীতে অধিগ্রহণ নয়, উত্তরাধিকার, উইল, ওসিয়ত, ট্রাস্ট মূল্যে অর্জিত নয়, বিনিময়, ক্রয়মূল্য অর্জিত নয়। এগুলোই হলো আয়। এখন আমরা আয়ের খাতসমূহ কি কি সেগুলো একটু দেখার চেষ্টা করি। একজন করদাতা সকল প্রকার আয়ের নিম্নোক্ত 7টি খাতে বিভক্ত করা হয়েছে। একটা চাকরি হতে আয় হইতে পারে, ভাড়া হইতে আয় হইতে পারে, কৃষি হইতে আয় হইতে পারে, ব্যবসা হইতে আয় হইতে পারে, মূলধনী হইতে আয় হইতে পারে, আর্থিক পরিসম্পদ হইতে আয় হইতে পারে, অন্যান্য উৎস থেকে আয় হইতে পারে। এই 7টা বিষয় থেকে আয় হইতে পারে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি মোট আয় কি। সকল খাতের আয় যোগ করে মোট আয় নির্ধারণ করতে হবে। মোট আয়ের উপর পদেয় কর পরিগণনা করতে হবে। একজন করদাতা আইটি 11 ঘ 2023 রিটার্নের নিম্নলিখিত অংশে খাত আয়ের বিবরণ, মোট আয় নির্ধারণ করতে পারবেন। যেমন মোট আয়ের বিবরণী, টাকার পরিমাণ, চাকরি হতে কত টাকা আয় এটা লিখলেন, ভাড়া হইতে কত টাকা আয় সেটা লিখলো, কৃষি হইতে কত টাকা আয় সেটা লিখলো, ব্যবসা হইতে কত টাকা আয় সেটা লিখলো, মূলধন হইতে আয় কত টাকা, আর্থিক সম্পদ হইতে আয় যেমন ব্যাংক, সুদ, মুনাফা, লভ্যাংশ, সঞ্চয়পত্র, সিকিউরিটি ইত্যাদি, অন্যান্য উৎস থেকে আয়, রয়্যালটি, লাইসেন্স ফি, সম্মানী ফি, সরকার প্রদত্ত নগদ ভর্তুকি ইত্যাদি, ফার্ম বা ব্যক্তি সঙ্গের আয়ের অংশ, অপ্রাপ্তবয়স্ক সন্তান, স্বামী স্ত্রীর আয় করদাতা না হইলে, বিদেশে থেকে উর্ধ্বত করযোগ্য আয় এবং মোট আয় 1 হইতে 10-এর সমষ্টি যোগফল। এখন আমরা দেখি ফার্ম বা ব্যক্তি সংঘ হইতে প্রাপ্ত আয় অন্তর্ভুক্ত হবে, আয়ের অন্তর্ভুক্ত হবে। যেমন কোন স্বাভাবিক ব্যক্তি করদাতা যদি ফার্ম বা ব্যক্তি সংঘ হতে আয় প্রাপ্ত হন, তবে তিনি উক্তরূপ আয়টার মোট আয়ের অন্তর্ভুক্ত করবেন। পরবর্তীতে তিনি নিয়ম অনুযায়ী গড়করণের মাধ্যমে উক্তরূপ আয়ের জন্য কর রেয়াত প্রাপ্ত হবেন। এখন আমরা দেখি স্বামী স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের আয় কি করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত হবে? যে ক্ষেত্রে স্বামী স্ত্রী অপ্রাপ্তবয়স্ক সন্তান করদাতা নয়, তাদের আয় রয়েছে, সেক্ষেত্রে আয় স্বামী স্ত্রী যিনি করদাতা রিটার্ন মোট আয়ের অন্তর্ভুক্ত হবে।
আয়কর আয় আয়কর পরিগণনার নিয়ম এটা আমরা দেখি। প্রথমে মোট আয় নিরূপণ করতে হবে, এরপর মোট আয়ের উপর বিভিন্ন ধাপ অনুযায়ী কর কর দায় নিরূপণ করতে হবে, এবং নিরূপিত গ্রস কর দায় অর্থাৎ বিনিয়োগজনিত কর রেয়াত বাদ দিয়ে পদেয় কর দায় নির্ধারণ করতে হবে। নিম্নে স্বাভাবিক করদাতার ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার এর ক্ষেত্রে 25-26 কর বর্ষের জন্য প্রযোজ্য এবং উপস্থাপন করা হলো। আমরা একটু দেখি। প্রথম প্রথমে যদি আমরা 3,50,000 টাকা পর্যন্ত মোট আয়ের পরিমাণ শূন্য, কোনো কর দেওয়া লাগবে না। 3,50,000 টাকা আয় থাকলে কোনো কর দেওয়া লাগবে না। এরপরে পরবর্তীতে 1 লক্ষ টাকা আপনার হচ্ছে হলো পরবর্তী 1 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের তাকে 5% আয়কর দিতে হবে। এর পরবর্তী 4 লক্ষ টাকা মোট আয়ের 10% কর দিতে হবে। এর পরবর্তী 5 লক্ষ টাকা আয়ের 15% কর দিতে হবে। এর পরবর্তী 5 লক্ষ টাকা পর্যন্ত 20% দিতে হবে। পরবর্তী 20 লক্ষ টাকা এর মোট 25%, অবশিষ্ট অংশের উপর 30%। এইভাবে করের পরিমাণটা 30% পর্যন্ত যাবে আয়ের উপরে। মহিলা করদাতা বা 65 তার ঊর্ধ্ব বয়সের করমুক্ত আয়ের সীমা হলো, আমরা একটু আগে বলেছিলাম, 4 লক্ষ টাকা। আর তৃতীয় লিঙ্গ হলে 4,75,000 টাকা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বা এর হলো 5 লক্ষ টাকা। কোন প্রতিবন্ধী ব্যক্তির পিতা মাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তান পোষ্যর জন্য করমুক্ত আয়ের সীমা 50,000 টাকার অধিক হবে। প্রতিবন্ধী ব্যক্তির পিতা মাতা উভয়ের করদাতা হইলে একজন এই সুবিধা ভোগ করবেন। এরপরে হচ্ছে হলো আমরা কর রেয়াতের বিষয়টা একটু দেখি। কর রেয়াত হচ্ছে এক ধরনের কর অব্যাহতি। কোন করদাতার গ্রস গ্রস কর কর দায়ের বিপরীতে আইন অনুযায়ী ছাড় প্রাপ্তির বিষয়টি হচ্ছে কর রেয়াত। তুমি ছাড় পাবে। কর রেয়াত প্রাপ্তির পূর্বশর্ত হচ্ছে করদাতার কর দায় থাকতে হবে, অর্থাৎ যে ক্ষেত্রে করদাতার কোনো প্রকার কর দায় নেই সেক্ষেত্রে করদাতা কোনো প্রকার রেয়াত প্রাপ্ত হবেন না। যে ক্ষেত্রে করদাতার কর দায় অপেক্ষা করদাতা দাবিকৃত আইনানুগ কর রেয়াতের পরিমাণে বেশি, সেক্ষেত্রে ন্যূনতম কর দায় পরিশোধ সাপেক্ষে রেয়াতের পরিমাণ সমন্বয় হবে। রিটার্নের নিম্ন বর্ণিত অংশে কর দাবিপূর্বক প্রদান কর নির্ধারণ করতে হবে, যেমন মোট কর, পরিগণনাযোগ্য আয়ের আরোপযোগ্য আয়কর, কর রেয়াত, রেয়াত পরবর্তী পদেয় কর দায়, তারপরে হচ্ছে হলো ন্যূনতম কর এবং পদেয় কর। 14 এবং 15 এর মধ্যে যেটা অধিক হবে, ওনার রেয়াত যেটা অধিক হবে এবং ন্যূনতম কর যেটা অধিক হবে এটা পদেয় কর হবে। দুটার মধ্যে নিট সম্পদের পরিমাণ, পদেয় সারচার্জ প্রযোজ্য ক্ষেত্রে। নিট সম্পদের পরিমাণ, পরিবেশ সারচার্জ প্রযোজ্য ক্ষেত্রে, জরিমানা অথবা আয়কর প্রদানের অধীন পদেয় কোনো অঙ্ক যদি থাকে, মোট পদেয় কর 16, 17, 18 এগুলো যোগ হবে। তো আমরা আজকে এই পর্যন্ত। আচ্ছা, আর একটু আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। 10 পৃষ্ঠা আমরা একটু দেখবো বলছিলাম যে কর রেয়াতযোগ্য বিনিয়োগের সারণী, রিটার্নে প্রদর্শনের নিম্নোক্ত বিনিয়োগের সারণী। আমরা আর বাড়াইলাম না, আমরা এখান থেকে ইনশাল্লাহ শুরু করব। কর রেয়াতযোগ্য বিবরণের সারণী থেকে আমরা শুরু করব পরবর্তী ক্লাস ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আমাদের দেখা হবে পরের ক্লাসে। আমরা বিষয়গুলো শিখবো। এর পরবর্তীতে আমরা আয়কর আইন 2023 দেখবো। আদার যে আইনগুলো আমাদের লাগবে সেই আইনগুলো আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি পুরো দেখুন। আর আমাদের এমস্টেট ল একাডেমিতে কর এবং বার কাউন্সিল, পুলিশ পদোন্নতি, আমাদের কোর্স চলমান আছে। কেউ চাইলে বর্তমানে আমাদের বার কাউন্সিলের একটা কোর্স চলমান আছে, আপনারা ভর্তি হতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।